আজ অনেক দিন পর গ্রামের বাড়িতে যাচ্ছি। আসলে গ্রাম থেকে পালিয়ে আসার পর দীর্ঘ 12 বছর গ্রামের বাড়িতে যাওয়া হয় না। কেন গ্রাম থেকে পালিয়ে আসলাম সেটা না হয় একটু পরে বলি। কেন জানি না, বাবা মাকে দেখতে খুব ইচ্ছা করছে, তাই যাচ্ছি। হয়তো মা ও বাবা আমাকে চিনতে পারবে না, কারণ আমি তো আর আগের আমি নেই, অনেকটাই পরিবর্তন হয়ে গেছি। এই যা, আপনাদের তো আমার পরিচয়টা দেওয়া হয়নি। তাহলে চলুন আগে আপনাদের সাথে পরিচয় পর্বটা শেষ করি। আমি হলাম রাজ। এই যা, বাস চলে আসছে। আপনাদের সাথে পরে কথা হবে, আগে বাসে উঠে পড়ি। তারপর বাসে উঠে সিটে বসে পড়ি। সিটে বসে চোখ দুটি বন্ধ করতেই 12 বছর আগের ঘটনা চোখের সামনে ভেসে উঠতে লাগলো। আমি তখন 8ম শ্রেণীতে পড়ি। পড়ালেখায় ছিলাম অনেক ভালো। আমি ছিলাম সব শিক্ষকের চোখের মণি। পড়ালেখায় ভালো ছিলাম বলে সবাই আমাকে খুব ভালোবাসতো। একদিন আমি স্কুলে যাওয়ার পথে রিয়া, আমার ক্লাসমেট, আমার পথ আটকায়। ইরাজ, দাঁড়াও। বলো, কি বলবে? না, তেমন কিছু বলবো না, চলো একসাথে স্কুলে যাই। চলো তাহলে। তারপর আমরা দুজনে চুপচাপ হাঁটতে লাগলাম। আর আমি এমনিতেও মেয়েদের সাথে বেশি কথা বলি না। ওই, তুমি চুপ করে আছো কেন? তাহলে কি করব? রাজ, তোমাকে না আমার খুব ভালো লাগে। তোমার কথার মানে আমি ঠিক বুঝলাম না। মানেটা হলো আমি তোমাকে ভালোবাসি। হাসছো কেন তুমি? আমি কি কোনো হাসির কথা বলছি নাকি? তা না হলে কি? এই, আমাদের বয়স কত? হ্যাঁ, আর তাছাড়া ভালোবাসা কি তা তো এখনো বুঝি না। মানে? দেখো, এই প্রেম ভালোবাসা বাদ দিয়ে সামনে পরীক্ষা, সেদিকে মন দাও, বুঝলে? এই কথা বলে আমি একা স্কুলে চলে আসি, কিন্তু রিয়া আর আসেনি। তারপর আমি ক্লাস করতে থাকলাম। তখন একজন লোক এসে বলল, বাবা নাকি আমাকে তাড়াতাড়ি বাড়িতে যেতে বলেছে। তাই আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাড়িতে এসে দেখলাম আমার বাসায় অনেক মানুষ। আমি ভাবলাম হয়তো বা তারা বাবার কাছে আসছে, কারণ আমার বাবা চেয়ারম্যান ছিলেন। তাই আমি সেদিকে খেয়াল না করে সোজা ঘরে ঢুকতে যাব। তখনই দেখি আমাদের বাসায় রিয়া। কি ব্যাপার, রিয়া এখানে কেন? কিছুই বুঝতে পারছি না। সামনে তাকিয়ে দেখি বাবা রাগী দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। বাবার এই তাকানো দেখে আমার কিছুটা ভয় পেয়ে গেলাম। তারপর বাবা আমার কাছে এসে আমাকে একটা জোরে চড় মারলেন এবং বলতে লাগলেন, তুই আমার ছেলে হয়ে এত বাজে কাজ করবি ভাবতেও পারিনি আমি। ওই, তোর বয়স কত? হ্যাঁ, যে এমন বাজে চিন্তা তোর মাথায় আসলো কি করে? আমি মুখে হাত দিয়ে দাঁড়িয়ে আছি। বাবা আমাকে লাঠি দিয়ে মারছে আর বলছে, তুই যে আমার ছেলে সেটা এখন আমার বলতে লজ্জা হচ্ছে। আমি কান্না করতে করতে বললাম, বাবা আমি কি করছি যার জন্য তুমি আমাকে এভাবে মারছো? পুরো গল্প ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে। চ্যানেল লিঙ্ক টিকটক বায়োতে দেওয়া আছে, অথবা গল্পের নাম লিখে ইউটিউবে সার্চ করুন। গল্পের নাম বাবার অবিচার গল্প। বাবা বলল, এত বড় অপরাধ করে আমাকে জিজ্ঞাসা করা হচ্ছে কি করেছিস? ওই, তুই রিয়াকে কেন বাজে কথা বলেছিস? তারপর আবার ছি, আমার আর মুখে আনতে পারছি না। আমি মনে মনে ভাবতেছি, যা বাবা, আমি আবার রিয়াকে কখন বাজে কথা বলছি? গ্রামের মানুষ বলতে লাগলো, দেখুন চেয়ারম্যান সাহেব, আপনার ছেলে বলে আজ এই অল্প বয়সে বাজে কাজ করার মতো সাহস পাইছে। তাই আমরা সকলে আপনার কাছ থেকে ন্যায় বিচার চাই। বাবা বলতে লাগলো, শুনুন, আপনারা সবাই জানেন যে আমি কোনো অবিচার করি না। আর আজ আমার নিজের ছেলে অপরাধ করছে, তাই তার সময়ও ন্যায় বিচারই করব। আমি বললাম, বাবা বিশ্বাস করো, আমি রিয়াকে কোনো বাজে কথা বলি নাই। বাবা বলল, চুপ কর শয়তান, তোর জন্য আমার মান সম্মান যা আছে সব শেষ হয়ে গেছে। আমি আর তোর কোনো কথা শুনতে চাই না। আমি আর কিছুই বললাম না, কারণ আমার কথা আর কেউ বিশ্বাস করবে না। রিয়ার দিকে তাকিয়ে দেখে সে আমার দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে। বাবা বলল, শুনুন সবাই, যেহেতু রিয়া ও রাজ দুজন এখন ছোট, তাই তাদের প্রাপ্তবয়স্ক হলে রিয়া ও রাজের একসাথে বিয়ে দিয়ে দেওয়া হবে। তারপর বাবার কথা শুনে সবাই হাসি মুখে যে যার বাসায় চলে গেলেন। সবাই যাওয়ার পর আমাকে রুমে আটকে লাঠি দিয়ে অনেক মারছিল। আমি শুধু চিৎকার করে বলছিলাম, বাবা আমি কিছুই করি নাই। কিন্তু বাবা আমার কোনো কথাই শুনছিলেন না। মা বাবাকে অনেক বলার পর আমাকে মারে না। আমি মাকে বললাম, বিশ্বাস করো মা, আমি কিছুই করি নাই। মা আমাকে বুকে জড়িয়ে নিয়ে বলে, আমি জানি বাবা, তুই এসব কখনো করতে পারিস না। তারপর আমি রাতে ঠিক করলাম আমি আর এই গ্রামে থাকবো না। তাই রাতের আধারে গ্রাম থেকে পালিয়ে যাই। কথাগুলো ভাবতে ভাবতে হঠাৎ বাসের হেল্পার বলল, ভাইজান নামবেন না? আমি বললাম, ও হ্যাঁ। পুরনো কথা ভাবতে ভাবতে কখন চলে আসছি টেরই পাই নাই। তারপর বাস থেকে নেমে আশেপাশে তাকিয়ে দেখলাম গ্রামটা আগের থেকে অনেক পরিবর্তন হয়ে গেছে। কিছুই চিনতে পারছি না। তারপর রাস্তা ধরে হাঁটতে লাগলাম। হঠাৎ পেছন থেকে একটা গাড়ি এসে আমাকে ধাক্কা মারে, আর আমি সাথে সাথে রাস্তার একপাশে পড়ে যাই। গাড়ির গতি বেশি ছিল না, তাই বেশি কিছু হয়নি, শুধু ডান হাতটা একটু কেটে গেছে। তারপর গাড়ি থেকে একজন মধ্যবয়স্ক লোক আমার কাছে এসে বলে, আরে বাবা তুমি ঠিক আছো তো? আমি লোকটির মুখের দিকে তাকাতে অবাক হয়ে গেলাম।
কারণ এই লোকটি আমার বাবা। এতদিন পরেও আমার বাবাকে চিনতে একটুও সমস্যা হয়নি, কিন্তু বাবা আমাকে চিনতে পারে নাই, আর চেনার কথাও না। আমি এক মনে তার দিকে তাকিয়ে আছি। তারপর সে আবার বলতে শুরু করলো, বাবা আসলে মোড়ের উপর তো, তাই আমি খেয়াল করতে পারি নাই। তোমার কিছু হয়নি তো? আমি বললাম, না আঙ্কেল, আমার কিছু হয়নি, আমি ঠিক আছি। তারপর বাবা বলল, আরে তোমার ডান হাত দিয়ে তো রক্ত বের হচ্ছে, দেখি হাতটা এদিকে দাও তো। আমি হাতটা তার দিকে এগিয়ে দিতে গিয়ে থেমে গেলাম, কারণ আমার ডান হাতে একটা জন্মদাগ আছে, যেটা দেখলে বাবা ঠিকই চিনতে পারবে। তাই আমি বললাম, না আঙ্কেল, সমস্যা নেই, হালকা একটু কেটেছে, ওতে কিছু হবে না। বাবা বলল, কোনো ক্ষতকে ছোট করে দেখতে নেই, চলো তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। তারপর অনেক জোরাজুরির পর ডাক্তারের কাছে গেলাম। ডাক্তারকে বললাম ডান হাতে যেন এমনভাবে ব্যান্ডেজ করে যেন হাতের জন্মদাগটা না দেখা যায়। ডাক্তারও তাই করলেন। ব্যান্ডেজ করা শেষ হলে বাইরে আসতেই বাবা বললেন, দেখছো, তুমি তো বললে ছোট্ট একটু কাটছে, তাহলে এত বড় ব্যান্ডেজ কেন? আমি বললাম, আসলে আঙ্কেল, পুরো কথা বলতে না দেই। বুঝতে পারছি, তুমি আমাকে মিথ্যা বলছো। আমি চুপ হয়ে আছি। বাবা বলল, তা তোমাকে তো এই গ্রামে নতুন দেখছি, কারো বাড়িতে বেড়াতে আসছিলে নাকি? আমি বললাম, না আঙ্কেল, আমি শহরে থাকি আর গ্রামে ঘুরতে আসছিলাম। বাবা বললেন, ও আচ্ছা। আমি বললাম, আচ্ছা আঙ্কেল, এখানে থাকার মতো কোনো ভালো হোটেল আছে নাকি? বাবা বললো, কেন, হোটেল খুঁজতেছো? আমি বললাম, যে কয়দিন গ্রামে থাকবো সে কয়দিন থাকার জন্য তো একটা জায়গা দরকার, তাই ভাবছিলাম হোটেলে থাকবো। বাবা বললো, আরে হোটেলে থাকবে কেন? তুমি হচ্ছ আমাদের গ্রামের মেহমান, তাই তুমি আজ থেকে আমার বাড়িতে থাকবে। আমি বললাম, না আঙ্কেল, আমি আপনার বাসায় থাকতে পারবো না। বাবা বলল, আরে কেন পারবে না? আর আমার কারণে তোমার হাতের এই অবস্থা, আর তুমি যদি আমার বাড়িতে থাকো তাহলে আমার নিজেকে আর অপরাধী মনে হবে না। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। বাবার কথা শুনে আর না করতে পারলাম না, আর তাছাড়া মাকে কাছ থেকে দেখার এর থেকে বড় সুযোগ আর পাবো না। তারপর গাড়িতে করে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। বাড়িতে পৌঁছানো মাত্র একটি মহিলা আমার দিকে আসতে লাগলো। আমি তার মুখের দিকে তাকিয়ে চিনতে পারলাম এটাই আমার মা। তারপর মা বললেন, তোমার আসতে এত দেরি হলো কেন? বাবা বলল, আর বলো না, পথে একটা অ্যাক্সিডেন্ট হয়। মা বলল, সে কি, তোমার কিছু হয় নাই তো আবার? বাবা বলল, না, আমার কিছু হয় নাই। তারপর মা আমার দিকে তাকিয়ে বলল, তা তুমি কে বাবা? আমি মাকে সালাম করে বললাম, আমি। আমার কথা সম্পূর্ণ করতে না দিয়ে বাবা বলল, আরে এর সাথেই তো আমার গাড়ির ধাক্কা লাগে। মা বলল, তোমার নাম কি বাবা? আমি আমার নাম বললাম, জীবন। মিথ্যা বললাম। দেখলাম মা আমার দিকে তাকিয়ে এক পলকে তাকিয়ে আছে, কিছুই বলছে না। বাবা বলল, কি হলো? আরে এভাবে ছেলেটাকে বাইরে দাঁড়িয়ে থাকতে দিবে নাকি ভিতরে নিবে? মা বলল, ও হ্যাঁ, এসো বাবা, ভিতরে এসো। মা বলল, তা বাবা, তুমি কই থেকে আইছো? আমি বললাম, জি, ঢাকা থেকে। মা বলল, এর আগে কি কোনোদিন এখানে আইছিলা নাকি? আমি বললাম, না, এবারই প্রথম আসলাম। মা বলল, কেন জানি না, তোমাকে দেখে মনে হচ্ছে আমার আপন কেউ। মার কথা শুনে আমার দু চোখ বেয়ে পানি পড়তে লাগলো। আমি তাড়াতাড়ি করে চোখের পানি মুছে ফেললাম। তারপর মা আমাকে একটা রুম দেখিয়ে বললেন, নাও বাবা, তুমি এই রুমটাতে থাকবে। আমি বললাম, আচ্ছা। মা বললেন, আমি তাহলে আসি, কেমন বাবা? তুমি বরং একটু রেস্ট নাও, আর কিছু দরকার হলে আমাকে বলবে, কেমন? আমি বললাম, ঠিক আছে। মা বলল, লজ্জা পেও না যেন। এই কথা বলে মা চলে গেলেন। আমি আমার রুমে ঢুকে ফ্রেশ হয়ে নিলাম, আর ভাবতে লাগলাম, বাড়িতে তো শুধু মা আর বাবাকে দেখছি, তাহলে মিমকে তো দেখছি না। ও, আপনাদের তো বলতে ভুলে গেছি, মিম হলো আমার ছোট বোন। তারপর একটু পর রাতের খাবার খাওয়ার জন্য বাবা নিজে আমাকে ডাকতে আসলেন। বাবা বললেন, তোমার হাতের অবস্থা কেমন এখন? আমি বললাম, জি আঙ্কেল, এখন অনেকটাই ভালো। বাবা বললেন, তাহলে চলো একসাথে বসে রাতের খাবার খেতে খেতে কথা বলা যাবে। আমি বললাম, আচ্ছা আঙ্কেল, চলেন। রাতের খাবারের কথা শুনে মনটা যেন আনন্দে ভরে উঠলো। আজ কত বছর পর মায়ের হাতের রান্না খাবো। আমার যে আর তর সইছে না। খাবার টেবিলের সামনে গিয়ে আমি তো অবাক। আর অবাক হওয়ার কারণটা হচ্ছে, মা ছাড়া খাবার টেবিলে আরও দুটো মেয়ে বসেছিল, কিন্তু আমি কাউকে চিনতে পারছি না। আমি যেতেই তারা আমার দিকে কেমনভাবে যেন তাকিয়ে আছে। মা বলল, ওহ বাবা, তুমি এসেছো, নাও বসো। তারপর আমি একটা চেয়ার টেনে বসে পড়লাম, আর আমার সামনে চেয়ারে একটা মেয়ে ছিল, কিন্তু আমি চিনতে পারলাম না এই দুইজন কারা। আমি মাথা নিচু করে খাবার খেতে লাগলাম। এমন সময় বাবা বললেন, ও, তোমাকে তো বাড়ির সবার সাথে পরিচয় করে দেওয়া হয় নাই। শোনো বাবা, এ হচ্ছে আমার মেয়ে। আমার সামনে যে মেয়েটা বসেছিল তার পাশের জনকে দেখিয়ে দিলেন। আমি মনে মনে বলতে লাগলাম, বাহ, আমার সেই ছোট্ট আদরের বোনটা আজ কত বড় হয়ে গেছে। এটা যদি মিম হয় তাহলে আমার সামনে যে মেয়েটা বসে আছে সে তাহলে কে? আমার যত দুর্মনি আছে, আমার তো আর কোনো বোন ছিল না, তাহলে এই মেয়েটা কে? খাবার খাচ্ছে এসব কথা ভাবছি, তখনই বাবা সে মেয়েটিকে দেখিয়ে দিয়ে বললেন, আর এ হচ্ছে আমার বাড়ির বউ, মানে আমার ছেলের বউ। বাবার কথা শুনে তো আমি অবাক হয়ে গেলাম। এসব কি বলছে বাবা? ছেলের বউ?
কিন্তু ছেলে তো একটাই, আর সেটা হচ্ছে আমি। না, কিছুই বুঝতে পারছি না কি বলছে এসব। তারপরে আমি আমার ব্যাপারটা বোঝার জন্য বাবাকে জিজ্ঞাসা করলাম, তা আঙ্কেল আপনার ছেলেকে তো দেখছি না। আমার কথা শুনে দেখলাম সবাই মুখটা কেমন যেন মলিন হয়ে গেছে। তারপর বাবা বললেন ও নেই। আমি বললাম ওহ সরি আঙ্কেল। বাবা বললেন আরে তুমি যেটা ভাবছো সেটা না। আমি বললাম তাহলে? বাবা বলল 12 বছর আগে আমার উপর রাগ করে সে চলে গেছে, জানি না আজও সে বেঁচে আছে কিনা। মা বলতো না আমার ছেলে মরতে পারে না, আমি জানি বেঁচে আছে, আর একদিন ঠিকই সে আমার কোলে ফিরে আসবে। কাঁদতে কাঁদতে এই কথাগুলো বলতে লাগলো। মার কান্না দেখে মন চাচ্ছে মাকে জড়িয়ে ধরে বলি, মা তোমার মন ঠিকই বলছে, আমি মরিনি, আমি বেঁচে আছি। কিন্তু কিছুই বলতে পারলাম না। মার কান্না দেখে আমার চোখের কোণেও পানি চলে আসলো। আর তখনই আমার সামনে বসা মেয়েটা মন খারাপ করে খাবার টেবিল ছেড়ে চলে গেলেন। তারপর মিম বলতে লাগলো, বাবা তুমিও না কিছু বোঝো না, এসব কথা না বললে কি হতো না। বাবা বলল কি করবো রে মা, কেন জানি না রাজের কথা আজ খুব মনে পড়ছে। মা বলল না জানি আমার ছেলেটা আজ কোথায় আছে, কেমন আছে। এই কথা বলে আবার কান্নাকাটি করতে লাগলো। আর আমিও খাওয়া শেষ করে যত দ্রুত সম্ভব রুমে চলে আসলাম। আর একটু সময় ওখানে থাকলে হয়তো বা নিজেকে আর কন্ট্রোল করতে পারতাম না। তারপর ঘুমাতে গেলাম, কিন্তু একটা কথা কিছুতেই মাথায় আসছে না, কে ওই মেয়েটা, আর কেনই বা বাবা ওই মেয়েটাকে ছেলের বউ বলছে। না, আমি আর কিছু ভাবতে পারছি না। সারাদিন জার্নি করে শরীরটা ক্লান্ত ছিল, তাই কখন ঘুমিয়ে গেছি কিছুই টের পাইনি। অনেক সকালে ঘুমটা ভেঙে গেল, তাই ভাবলাম একটু ছাদে যাই। শীতের কুয়াশাতে আশেপাশে কিছুই দেখা যাচ্ছে না, খুব ভালোই লাগছে এই আবহাওয়াটাকে। আজ অনেক বছর পর ছাদে উঠলাম। যখন বাড়িতে ছিলাম তখন তো এই ছাদে সবসময় পড়ে থাকতাম, পুরনো কথাগুলো ভাবছি। কিছুক্ষণ পরে দেখলাম বাবাও ছাদে আসলেন, এসে আমাকে বললেন, জীবন বাবা তুমি এখানে? আমি বললাম জি আঙ্কেল, একটু ছাদটা ঘুরে দেখছিলাম আর কি। বাবা বললেন চলো তাহলে বাইরে থেকে ঘুরে আসা যাক। আমি বললাম জি আঙ্কেল চলুন তাহলে যাওয়া যাক। তারপর আমি আর বাবা ছাদ থেকে নামছি, তখন বাবা একটা রুম দেখে বললেন, এটা হচ্ছে, পুরো কথা বলতে না দিয়ে আমি বললাম, এটা হচ্ছে আপনাদের রুম। বাবা অবাক হয়ে বলল, তুমি জানলে কি করে? আমি মনে মনে বললাম এই রে কি বলে ফেললাম। বাবা বলল কি হলো চুপ করে আসো যে। তো বন্ধুরা প্রথম পর্ব এখানে শেষ হচ্ছে।